গ্রেটেস্ট অফ অল টাইম, সংক্ষেপে গোট, বা যাকে আমরা ছাগল বলি মজা করে। তো থালাপতি বিজয়ের দ্য গ্রেটেস্ট অফ অল টাইম রিলিজ পেয়ে গেছে। তো দেখে ফেললাম। থালাপতি বিজয়ের যতগুলো মুভি বেরোইছে তার মধ্যে মনে হয় সবচেয়ে কম অ্যান্টিসিপেশন বা হাইপ পাওয়া ফিল্ম হচ্ছে এইটা। কারণ তার আগের যে ফিল্মগুলো আছে সেগুলোর একটা হাইপ কিন্তু রিলিজের আগে একটা অন্য পর্যায়ে থাকতো। যদিও প্রমোশন বা মার্কেটিং স্ট্র্যাটেজি যদি বাদ দেন, তিনি কিন্তু এতটা প্রমোশন বা এতটা মার্কেটিং কিন্তু করেন না তার কোনো ফিল্মে। তবুও তার প্রত্যেকটা ফিল্মের কিন্তু একটা হাইপ অন্য লেভেলে থাকে। কিন্তু গোড ফিল্মের ক্ষেত্রে না এই হাইপ বা এই যে অ্যান্টিসিপেশনটা না দর্শকের মধ্যে আমি খুব কম দেখছি। এই যে ফিল্মটা আসলে তার কোয়ালিটি বা কন্টেন্ট পাওয়ারের মাধ্যমেই সেটা প্রুফ করে দেবে। বাট মুভিটা আসলে কেমন ছিল সেটাই মেন কথা। এখন বলি যে গড ফিল্মটা আসলে কেমন হয়েছে। আমরা সবাই তো জেনেই গেছিলাম যে ডাবল রোল থাকতেছে থালাপতি বিজয়। থালাপতি বিজয়কে আসলে গোট বলা হয়নি, অ্যাকচুয়ালি গোটটা বলা হয়েছে এম এস ধোনিকে। তো যারা ফিল্মটা দেখবেন তারা বুঝে যাবেন যে অ্যাকচুয়াল গোট কাকে বলা হয়েছে। থালাপতি বিজয় কিন্তু অ্যাক্টিং করছে পুরো ফিল্মে, ডাবল রোল করছে, কিন্তু পুরো ক্রেডিটটা কিন্তু ধোনি নিয়ে গেছে, যা বলা যায় একদম সোজা বাংলায়। ফিল্মে অনেকগুলো সারপ্রাইজ ক্যামিও আছে, তো যেগুলো দেখে আমি আসলে খুব শক হয়ে গেছি। আমি জানতাম না যে তাদের ক্যামিও আছে। একটা ফিল্ম তখনই ভালো হয় যখন কন্টেন্ট ভালো হয়, এটার স্টোরিতে যদি দম থাকে। তো এই ফিল্মের ক্ষেত্রে না ঘাটতি দেখা গেছে সেটা। এন্ড এটার বাজেট কিন্তু 400 কোটি। তো থালাপতি বিজয় কিন্তু 200 কোটি নিয়ে গেছে, এন্ড ফিল্মের বাজেট থাকে 200 কোটি। তো 200 কোটি টাকার বাজেট মানে হিউজ একটা বাজেট, তাই না? তো এত বিশাল একটা অ্যামাউন্টের বাজেটের যে একটা ফিল্ম, সেটার মধ্যে যদি ছোট ছোট বিষয়েও ভুল ভ্রান্তি দেখা যায় তো সেটা খুবই অড লাগে, অকওয়ার্ড লাগে, তাই না? যদি ফাইট সিকোয়েন্সে আপনি ছোট ছোট প্রবলেম দুর্বলতা দেখেন সেগুলা খুবই চোখে লাগে। যেমন মুভির শুরুতে একদম একটা ডেজার্টের মধ্যে ট্রেনের যে একটা ফাইটিং সেট পিস দেখানো হয়েছে, তো একদমই শুরুতে কিন্তু এই সেট পিসটা দেখে অনেকটা ঋত্বিক রোশন ধুমের যে চুরি সিনটার কথা মনে পড়ে যায়। তো সেটা আমি সাইডে রাখতেছি। বাট ফাইটিং সিনগুলো খুব একটা জমে নেই, কারণ একটা অ্যাকশন ফিল্মের পজিটিভ দিকই হচ্ছে সেটার ফাইট। আপনি বাদ বাকি সবকিছুর ঘাটতি রাখেন, সমস্যা নেই, দর্শকরা সেটা নিয়ে কথা বলবে না। কিন্তু ফাইটিং এ যদি আপনার মেন প্রবলেম হয় সেটাই আসলে সমস্যা, কারণ ফিল্মটাই কিন্তু অ্যাকশন রিলেটেড। তো অ্যাকশনে যদি না জমে তাহলে তো দর্শক মজা পাবে না, তাই না? তো এখানে একটা মোমেন্ট আছে যখন প্রভুদেবা আসে এন্ড প্রভুদেবা ট্রেনের মধ্যে চলে আসে। তো ওই পার্টিকুলার ওই সিনটা এত অড লাগছে, তখনই মাথায় আসে যে এত হিউজ স্কেলের একটা বাজেটের একটা ছবি, সেটার মধ্যেও যদি অ্যাকশন এরকম হয়, সাধারণ তামিল সিনেমার যে অ্যাকশন দেখি আমরা ওরকমই লাগতেছিল। আরো অনেকগুলো অ্যাকশন মোমেন্ট আছে যে মোমেন্ট গুলা খুবই বাজে লাগছে। বাজেটের হিসাবে আপনি যদি বলেন তাহলে খুবই বাজে লাগছে, বাট এত হাই স্কেলের বাজেটের ছবিতে এরকম অ্যাকশন খুব একটা মানানসই লাগে না। তো ট্রেনের মধ্যে যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা দেখার সময় বারবার মনে হচ্ছিল যে রিসেন্টলি কিল মুভিটা দেখছি, কিল মুভিতে অ্যাকশন যে খুবই কনজাস্টিস একটা এরিয়ার মধ্যে যেভাবে ফাইট সিন গুলো কোরিওগ্রাফ করছে খুবই সুন্দর লাগতেছিল দেখতে। গড ফিল্মে কিন্তু ফাইটিং সিনটা একদমই টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান স্টাইলে করা হয়েছে। বাজেট যদি আপনার বেশি হয়, আপনি যদি অ্যাকশন ফিল্ম করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকশনটা অনেক হাই স্পেশালাইজ বা হাই কি বলে কোয়ালিটিফুল হওয়ার দরকার, তাই না? টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফাইটার একটা বিশেষত্ব হচ্ছে যে হিরোইজম। তারা হিরোইজমকে খুবই মানে ক্লোজলি দেখায়। হিরো ভিলেনের মধ্যে যখনই ফাইট হয় দেখবেন ভিলেনই কিন্তু মায়ের খাচ্ছে, হিরো কিন্তু খাচ্ছে না হিরোকে জাস্ট। তো 100টা মায়ের মধ্যে দেখবেন যে 1-2টা মায়ের হিরোর লাগতেছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই অড লাগে যে ফাইটিং এর মধ্যে কিন্তু দুইজনেরই একদম সমান লেভেলের একটা টক্কর হবে, তাই না? তো একজন কম একজন বেশি এই জিনিসটা হইলে না ওই ফাইটিং এর মজাটা আসে না। যেমনটা আপনি কোরিয়ান ফিল্মগুলোতে দেখবেন বা হচ্ছে হলিউডের ফিল্মগুলোতে দেখবেন যে অ্যাকশন কোরিওগ্রাফি না একদমই ইকুয়াল ইকুয়াল করা হয়। ভিলেনও যেরকম, হিরো সেরকম, দুইজনই কিন্তু একদম সমান সমান ফাইট করতেছে, কিন্তু কেউ একজনের কাছে হেরে যাচ্ছে। কিন্তু এখানে সেই জিনিসটা বারবার মনে হচ্ছে হিরোকে খুবই হিরোইক ভাবে প্রেজেন্ট করা হয়েছে। হিরো কিন্তু কোনোভাবেই হারতেছে না, প্রত্যেকবারই জিততেছে। কিছু কিছু মোমেন্ট যেমন ড্রোন শট, দেন ক্যামেরার অ্যাঙ্গেল। দিল্লি মেট্রোর মধ্যে একটা ফাইট সিন আছে, তো সেখানে একজন আসে হেলমেট পরে, তো সেখানে কিছু কিছু শট এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে হেলমেট ভিউইং অ্যাঙ্গেল থেকে, হেলমেটের ভিতর থেকে অ্যাকচুয়ালি কেমন লাগে ফাইটিং করার সময় মুভমেন্ট গুলা একদমই খুব ইউনিক লাগতেছিল। ডিফারেন্ট পার্সপেক্টিভ ভিউ থেকে যখন একটা ফাইট সিন দেখানো হয় না, ওইটা খুবই মানে অন্যরকম লাগে, খুবই এঙ্গেজিং হয়। তো দর্শকরা ওই মোমেন্ট গুলা খুবই এনজয় করে। যেমনটা লোকেশ কানাগরাজের বিক্রম মুভিতে দেখবেন যে একটা মোমেন্ট আছে যখন কমল হাসান একটা গোল রাউন্ডের মধ্যে ইন্টারভাল ব্লকে যখন ফাইটিংটা হয়, মকবট ক্যামেরার মাধ্যমে যে মুভমেন্টটা হয়, ফাইটিং কিন্তু একদমই টিপিক্যাল ছিল, কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা এত সুন্দরভাবে যে ফাইটিং ধারণ করছে, তো ওই জন্য কিন্তু ওই মুভমেন্টটা খুবই
মানে আমাদের জন্য ক্যাচি লাগছে, আমরা খুবই মজা পাইছি ওই সিনটা দেখে, তাই না? তো এখানেও কিন্তু কিছু কিছু মোমেন্ট আছে যে মোমেন্টটা খুবই ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে শুট করা হয়েছে, যে কারণে খুবই আমাদের দেখতে ভালো লাগছে। তো আদারওয়াইজ কিন্তু ফিল্মে কিন্তু তেমন একটা জোর ছিল না, গল্পটা খুবই সিম্পল, গল্পটা একদমই মনে করেন 90s বা 2000 এর একদম স্টার্টিং এর লেভেলের গল্প। বাবা ছেলের মধ্যে শত্রুতা কিভাবে হচ্ছে, একটা মোমেন্ট আছে ছেলে মারা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছেলে মারা যায় না, ছেলে আবার ফিরে আসে। তো তাদের মধ্যে কিন্তু আবার একটা ফাইটিং হয়, তো ছেলে কিভাবে বাবার শত্রু হয়ে গেল, তো এটাই কিন্তু ফিল্মে দেখানো হয়েছে। টিপিক্যাল ভাইবসটা চলে আসতেছিল, যেমন ফাইটিং হয়ে যাচ্ছে, পুলিশ আসতেছে না, কোনো রেসপন্স আসতেছে না। মেট্রোর কথা বললাম, তো মেট্রোতে কিন্তু ফাইট সিন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু জানি যে মেট্রো কিন্তু 5-10 মিনিট পর পরই একটা স্টেশন থাকে, কিন্তু ফাইট সিনটা এত লং মোমেন্টের জন্য রাখা হয়েছে, মনে হচ্ছে যে স্টেশন শেষ হচ্ছে না, ফাইটিং করে যাচ্ছে কিন্তু মেট্রো কোথাও থামতেছে না। ভিলেন যখন আক্রমণ করে তখনই কিন্তু মেট্রোটা থামে এন্ড সে পালায় যায়। তো এই যে মোমেন্ট গুলো এত সিলি ভাবে দেখানো হয়েছে যে এখন 2024 সালে এসে যদি এরকম ওই পুরানো স্টাইলের সাউথ ইন্ডিয়ান মুভি দেখি, তো সেই জিনিসটা আসলে হজম করতে খুবই কষ্ট হয়। এন্ড ফাইনালি আসি ফিল্মের গানগুলোর কথায়। থালাপতি বিজয়ের যে সবচেয়ে হাইপ এন্ড ওভারঅল পাওয়ার প্যাকেজ বলতে পারি সেটা মাস্টারেই ছিল। সেটা গান বলেন, স্টোরি বলেন বা অ্যাকশন বলেন, সবকিছু কিন্তু টপ নচ ছিল। ভিলেনও একদম সেরা ছিল, বিজয় টক্কর। তো এই ফিল্মে কিন্তু গানগুলোর তেমন একটা জোর আমি পাই নাই, একদম বিজিএমও তেমন একটা কাজ করে নাই আমার কাছে। এই দিক থেকে খুবই হতাশ হয়েছি। মিনিমাম একটা গান কিন্তু একটা পাওয়ার প্যাক হেভি একটা গান থাকে থালাপতি বিজয়কে ডেডিকেট করে, কিন্তু এই ফিল্মে কিন্তু ওই জিনিসটা মিসিং। যেমন বিস্টের মধ্যেও কিন্তু বিস্ট বিজিএমটা অনেক পাওয়ারফুল ছিল, মাস্টারের অ্যালবামও কিন্তু পাওয়ার প্যাক ছিল, আমার ফোনে ফুল অ্যালবাম আছে, প্রায় মাঝে মাঝে শুনি। এই ফিল্মের গল্পে কিন্তু একটা জোর ছিল, বা গল্পটা কিন্তু আরো ভালোভাবে দেখানো চাইতো। যেমনটা থালাপতি বিজয় এন্ড তার ছেলের মধ্যে যে কেমিস্ট্রি, তারা কিভাবে শত্রু হইলো, এটার যে পেছনের গল্পটা আরো ভালোভাবে আমার মনে হয় ফোকাস করা দরকার ছিল, যেখানেই আসলে গল্পটা দুর্বল হয়ে গেছে। তার বায়োলজিক্যাল ফাদার হওয়া সত্ত্বেও কিন্তু তার ছেলে কিন্তু তাকে ভিলেন মনে করে। তো এটার যে ব্যাকড্রপ বা এটার যে পেছনের গল্প কিভাবে আসলে কতটা প্রভাব ফেলছে তার ভেতরে, যে কারণে সে তার বাবাকে ভিলেন মনে করতেছে, তো এই জিনিসটার ফোকাসই কিন্তু খুব কম দেওয়া হয়েছে। আদারওয়াইজ কিন্তু পুরো ফিল্মে কিন্তু একটা ফ্যামিলি ড্রামা টাইপের ভাইবস দিচ্ছে। এখানে মনে হয় আমার গল্পটা খুবই দুর্বল হয়ে গেছে। ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালি স্পাই আর এজেন্ট টাইপের, যেমনটা আমরা বিস্টের ক্ষেত্রে দেখছিলাম, সেও কিন্তু একটা আন্ডার কভার মিশনে থাকে। এখানে কিন্তু স্পেশাল অ্যান্টি টেরোরিজম ইউনিটের একজন সদস্য, তো তিনি কিন্তু আন্ডার কভার মিশনে থাকেন সবসময়। তো এই জিনিসটা না খুব সিরিয়াসলি দেখানো হয়নি, পুরো জিনিসটা খুবই লাইট ওয়েটে দেখানো হয়েছে, যে কারণে মাঝে মাঝে আপনার মনে হবে যে একটা ফ্যামিলি ড্রামা দেখতেছেন, কোনো থ্রিলার বা কোনো স্পাই ক্যারেক্টারের কোনো ফিল্ম দেখতেছেন না। এন্ড একটা ইমোশন মোমেন্ট শেষ হওয়ার সাথে সাথে ওটাকে এস্টাবলিশ হওয়ার সময় না দেখ তারা পরে কিন্তু গানে চলে যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুবই অড লাগছে। সো ওভারঅল এই ফিল্মটা তেমন একটা জমে নেই। এখন শোনা যাচ্ছে এই ফিল্মের পার্ট 2 আসতে যাচ্ছে, তো আমার মনে হয় পার্ট 2 না আসাই ভালো। এন্ড আমি ভাবছিলাম যে এই ফিল্মটা থালাপতি বিজয়ের একদম লাস্ট ফিল্ম হতে যাচ্ছে, বাট এটা না, থালাপতি বিজয়ের লাস্ট ফিল্ম হতে যাচ্ছে থালাপতি 69। তো আই হোপ ওই ফিল্মটা খুবই ভালো হবে এন্ড সব দিক থেকে একদম পাওয়ার প্যাকড হবে। থালাপতি বিজয়ের ফ্যান না হওয়া সত্ত্বেও তার ফিল্মগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ফিল্মগুলো নিয়ে তার যে একটা ক্রেজিনেস, সাউথে তার ফিল্মের গানগুলো নিয়ে খুবই এক্সাইটেড থাকে, কারণ আর যাই হোক তার ফিল্মে কিন্তু একটা না একটা গান ভালো থাকে। তো এইখানে এই জিনিসটা আমরা খুবই মিস করছি। সো আপনাদের কি ভালো লাগছে, আপনারা কোন জিনিসটা মিস করছেন, কেমন লাগছে দ্য গড ফিল্ম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই, ভালো থাকবেন, টাটা।